আসবি না? তে কথা না বলে কেটে দেয় কল। তের গাল চুপচুপে ভিজে আছে। কোন রকমে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায় তে। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো তে। মনে মনে স্থির করলো আর কখনো জঙ্কুক ভাইকে নিয়ে ভাববে না। অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো তে, জঙ্কুক ভাই সত্যিই হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে। আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি। এইসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। জিমিন জায়গা রেখেছিল, তাই জিমিনের পাশেই বসলো তে। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতে জিমিন থেকে জিজ্ঞাসা করলো, কিরে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় জঙ্কুক ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা? প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। আমি সেদিনই বলেছিলাম এসব ক্রাশ টাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? তে বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভোলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে তে, ছোট ভাই বোনদের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না তে। সন্ধ্যার পর পর বাড়িতে ফেরে জঙ্কুক। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। রান্নাঘরে চোখ পড়তেই জঙ্কুক কাকিয়াকে ডেকে বলল, কাকিয়া চিকেন পকোড়া বানাবে প্লিজ। মা, মামুনি, কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছু চায় না কখনো, খাওয়া নিয়ে কখনো নাক ছিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। ও মাই লিটল বয়, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি রেডি করছি। জঙ্কুক স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো তের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। জঙ্কুক ঠোঁট বেঁকে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। জঙ্কুক বেশ সময় নিয়ে শাওয়ার নিল। নিচে আসার সময় দেখলো তের রুমের দরজা খোলা, তে রুমে নেই। জঙ্কুক নিজের মতো এসে সোফায় বসলো। জিন ছেলেকে কফি দিলেন। জঙ্কুক কফি খেতে খেতে সুগাকে কল দিল। কই তুই? আমি তো একটা কাজে আছি ভাইয়া। কোনো দরকার? তাড়াতাড়ি বাসায় আয়। সুগা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে ভাইয়া? দূর, কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। ও আচ্ছা, আমি এখনই আসছি। কথাগুলো না শুনলেও জঙ্কুকের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা তের। জঙ্কুক ভাই হাসছে কেন, আর উনি বাসায় ফিরেছে কখন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়া ব্যস্ত হয়ে পড়ল তে। সুগা ফিরেছে 5 থেকে 7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পকোড়া হাজির হলো সামনে। দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খেতে ব্যস্ত। এদিকে তে অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করবে বুঝতে পারছে না তে। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তে, এদিকে আয়। তে ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে তেকে। সুগা ভাইয়া আর জঙ্কুক ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। তে দরজায় দাঁড়িয়ে জঙ্কুক ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল তে। আজকের হাসি ঘায়েল করে দিল তেকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। জঙ্কুকের চোখ পড়ে দূরের দরজায় দাঁড়ানো তের দিকে। কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল জঙ্কুক। তে, পাকোড়া খাবি? আয় খেয়ে যা। তে যেন বড় সড়ো টাস্কি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। আয় খেয়ে যা, পরে পড়তে বসবি। তে দু পায়ে গিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল তে। জঙ্কুক আর সুগা আর কিছু বলল না। খাওয়া শেষ করে জঙ্কুক নিজের রুমে গেল, আর সুগা চলে গেল তার কাজে। তে টিউটরের জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। তে খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। তের খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই তে বই খাতা নিয়ে উপরে যাচ্ছে। যাওয়ার সময় আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। খাবার টেবিলে সবাই থাকলেও তের কোনো হদিশ নেই। সুগা কাকিয়াকে জিজ্ঞাসা করলো, তে খাবে না?
লিটল গার্লটি তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে। জঙ্কুক কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা, সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে তে পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে, আবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতে হবে। দূরে ভার্সিটি হলে ভালোই হবে, এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। ভাইয়া, জঙ্কুক ভাই আমাকে পাবেই না, বকবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মনের উপর কারো হাত নেই, মনকে আমি যাবো যাবো, আমার মন তাই বুঝবে। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো তে। সকাল সকাল উঠে পড়তে বসেছে তে। 7:30 পর্যন্ত পড়াশোনা করলো। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যা খেয়েছিল, সারা রাত কিছু খায়নি, ক্ষুধায় চুচু করছে পেট। তে দৌড়ে নিচে গেল। এসে এমনি কি এসে তোর? হে, এমনি দৌড়াদৌড়ি করতেছিস কি লিখে? আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। খাইতে তো তোরে দিমু, আমি কি তোরে না খাওয়ায় রাখবো? এখন কুম্বালা উঠছিস তুই? ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। তের মা খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়া দাওয়াতেও। উনি ছুটে গেলেন রান্নাঘরে। তের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। তে ক্ষুধা তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই, সন্ধ্যায় শুধু টিউটর পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল তে। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। জঙ্কুক একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। তে কোথায়? উঠেনি এখনো? নিয়ে নাকি সেই ভোরবেলা উঠছে, ফটটা ফটটা ক্ষুধা লাগছে, এর লেগে কিছুক্ষণ আগে খাইয়া গেল। কাই কি গতকাল এসেছিল? কালকে তো আইনে বেইজান, টিউশন নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছে ইশারার লাগা। হয়তো কোনো সমস্যা হয়েছে ওর, আজকে নিশ্চয়ই আসবে। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। ভাইয়া, তোমার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। সুগার কথা না বাড়িয়ে চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে জঙ্কুক অফিসে চলে গেল। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরলো না কেবল জঙ্কুক। আগামী মাস থেকে জঙ্কুকের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পরে সে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরো দুজন বন্ধু আছে। জঙ্কুকের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর যাবৎ জঙ্কুকের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে তে, কিন্তু টিউটরের আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ, এটাই তের অভিমত। তের আগে ফুসতে ফুসতে বরাবর কাছে এসে দাঁড়ালো। তুমি কি কিছু বলবে মামুনি? কাই ভাইয়া কি আর পড়াতে আসবে না? আরএম ফোন বের করে কল দেয় টিচারকে। তুমি আসছো না কেন? পড়াবে না? আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না পড়াতে, সরি। তো এই কথাটা আমাকে প্রথম দিনই জানিয়ে দিতে। একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল। তোমার টিচার নাকি আর পড়াতে আসবে না? তে কি বলবে বুঝে উঠতে পারলো না। ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল সুগা। সুগা তের কাছে এসে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কাই ভাইয়া নাকি পড়াবে না। তাতে মন খারাপ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। আমার একজন পরিচিত আপু আছে, উনিও ভালো পড়ায়। আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখবো? নামজন সুগার দিকে তাকালো। হয়তো মনে মনে ভাবলেন, যে ছেলে জীবনে পড়াশোনাই করে না, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। দেখো, তোমার মতো গর্দভ হয় না যেন। 2 থেকে 1 দিন পড়ার পর তের যদি মনে হয় পড়বে, তাহলে ফাইনাল কথা বলবো। ঠিক আছে, তাহলে কালকেই আসতে বলো। সুগা আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। তেও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। তে রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাস টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়ায় খাবার খাচ্ছে তে। সামনে চেয়ার ফাঁকা, এতেই যেন তের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে তে ইচ্ছে করেই জঙ্কুক ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায়। এদিকে জঙ্কুক 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। তেও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2টায় তে কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকিয়ে দেখে জঙ্কুক ভাই খাবার টেবিলের দিকে আসছে। তের গলায় খাবার আটকে গেছে, গিলতে পারছে না মেয়েটা।
কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিললো। এদিকে জঙ্কুক বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে তের বিপরীতে রাখা চেয়ারটাতে। তের হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারে সেই কথাটা। এমন থাপ্পড় দেব যার দাগ 1 মাসও যাবে না। কে চায় স্বেচ্ছায় মাইর খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাবার ঢোকাচ্ছে তে। জঙ্কুক ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো তের দিকে। গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোর? তের নিঃশ্বাস আটকে আছে, এজন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে। হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল, কিছু হয়নি আমার। জঙ্কুক কিছু বলতে গিয়েও বলল না। সকালে কিছু খাইছিলি জঙ্কুক বাবা? না। সকালে খাইয়ে গেলে তো ফার্টি, একটু দেরি হইলে কি এমন ক্ষতি হয়ে গেল বলে তোর? জঙ্কুক কোনো উত্তর দিল না। তে মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন কেন কেউ তাকে ধমক দেয় না? সব দোষ এই তের, থাকবই না এই বাড়িতে। বলে টেবিল থেকে উঠে চলে যাওয়ার সময় তের চোখ পড়ে জঙ্কুক ভাইয়ের দিকে। জঙ্কুক মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড় মারে কিনা। এইসব ভেবে তে আবারও বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। তের খাওয়া দেখে জঙ্কুক রেগে বলে, একটা থাপ্পড় দেবো তোকে, এভাবে খাচ্ছিস কেন? তে থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছা আপনার? জঙ্কুকের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা জঙ্কুক অফিস থেকে বাসায় চলে আসবে। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় জঙ্কুক ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায়? ভেবে পায় না তে। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মনের উপর কারো হাত নেই, তে ভয় পাবে না জঙ্কুককে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছ পর্যন্ত যেতেই সকিন আর বান্টু এসে দৌড়ে ঝাঁপটে ধরে তেকে। কি হয়েছে তোদের? আপু প্লিজ জঙ্কুক ভাইকে বলো না আমাদেরকে নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি। আমি বলতে পারবো না। এই আপু, আমরা বলার সাহস পাচ্ছি না। প্লিজ তুমি একটু বলো না ভাইয়াকে। আমি বলতে পারবো না। তোদের ঘুরতে ইচ্ছে করলে নিজেরা গিয়ে বল। তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আবার যদি বলে গিয়ে ঘোরার কথা, তাহলে এখনই একটা থাপ্পড় খাবো। জঙ্কুকের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে তে চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে, কিন্তু সকিন আর বান্টু আরো করুণ সুরে বলল, প্লিজ তুমি বলো না আপু। বললাম তো আমি পারবো না। সকিন আর বান্টু যেন চুপসে গেল। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠা ব্যস্ত। জঙ্কুক বিষয়টা লক্ষ্য করে বান্টুকে জিজ্ঞাসা করে, বান্টু কাকে কি বলতে বলেছিস ওকে? ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। তে সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নিবে বাইকে, তাও আবার তোদের? জঙ্কুক কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর সুগাকে বাইক কিনে দেব, তখন ও তোদেরকে নিয়ে ঘুরবে। এই ভাই, তুমি কি সুগা ভাইয়াকে নিয়ে ঘুরো না? এখনো সুগা আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? জঙ্কুকের কথা শুনে সখিনা আর বান্টু বোবা হয়ে রইল। এর কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। ছি, এই হিটলারের থেকে আর কি বা আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল তে। ফোনটা হাতে নিল। এই 2 থেকে 3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে জঙ্কুক ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন। সাথে ছোট করে ক্যাপশনে লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। এই ছবিটাকে দেখে যতটা খুশি হলো, তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভাবতে। তাই ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন? উনি প্রেম করলে তোর কিতে? যে তোকে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না সেই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল তে। সত্যিই তো, সে তো জঙ্কুক ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার জঙ্কুক ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে জঙ্কুক ভাই রুমে এসে 5 থেকে 10 মিনিট
বিশ্রাম নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় নতুন টিউটর এসেছে। সে খুব গুছিয়ে কথা বলে, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন। তে যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে। ওনাকে এতই ভালো লেগেছে যে দুদিন পর্যন্ত অপেক্ষা করতে পারলো না তে। আয়ু চলে যাবার সঙ্গে সঙ্গে তে ছুটে গেল বড় আব্বুর কাছে এবং গিয়ে জানালো ওনার কাছেই পড়বে সে। নামজেন যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপর থেকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিচার আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু জংকুক নেই। ইদানিং জংকুক অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ জংকুকের করার নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি বাড়িতেই ফিরবো না। সেই থেকে মা আর মামুনি শুয়ে পড়ে। জংকুক 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরো 2 দিন। দেখা হলো না তে আর জংকুকের। সকালে জংকুক খেতে আসলেও তে আগে আগে খেয়ে পালায়। সে জংকুক ভাইয়ের মুখোমুখি হতে চায় না। তে ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতেই কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য জংকুক ভাইয়ের সাথে 9 বছরের উপর কথা বলেনি। জংকুক ভাই দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র। কিন্তু জংকুক ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। তে নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য তে সর্বোচ্চ চেষ্টা করছে যেন সে জংকুক ভাইয়ের সামনে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই তে খেয়ে নিজের রুমে চলে যায়। জংকুক ভাই অফিসে গেলে তে কোচিং এর জন্য বের হয়। দুপুরে জংকুক ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে 7:30-এর মধ্যে খেয়ে রুমে চলে যায়। তখন তো জংকুক ভাই ফিরেই না। দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে তে পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। তে নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। জংকুক ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার। তাই জংকুক ভাইয়ের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেনি। তের খুব ইচ্ছে করছে জংকুক ভাইকে দেখার। মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়ছে। অনেকক্ষণ মনকে বোঝাতে ব্যর্থ হলো। তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় জংকুক ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটু হালকা আলো জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। তে জংকুক ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল তে। চেক করতে চাইছিল খোলা নাকি বন্ধ। তের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল তে। যদি জংকুক ভাই রুমে থাকে তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। জংকুক ভাই কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো। টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলো। সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর 2 থেকে 3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। তে মনে মনে ভাবছে, জংকুক ভাই কি এখনো ফেরেনি? বলে নিজের রুমে চলে যাবে, হঠাৎ করে গানের সুর শুনে দাঁড়িয়ে বলে, গান কে গাইছে? জংকুক ভাই নয় তো? আবারও গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। তে এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তেনারা ঘুরে বেড়ায়, সারা রাত ছাদেই থাকে। এ ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো তে। এই গান কি তেনারা গাইতেছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? আমার কি যাওয়াটা ঠিক হবে? বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়ে গেল তে। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তেনারা গান গাইলে গেট খোলার কি দরকার? গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়লো। চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা জংকুক ভাই। তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। এত রাতে জংকুক ভাই ছাদে কি করে? কৌতূহল হলো তের। আগে কি গান গেয়েছে তা তে বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন জংকুক ভাই নীরব। কয়েক মুহূর্ত পর জংকুক ভাই আবারও শুরু করলো। তে তাকিয়ে আছে জংকুক ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। তে মুগ্ধ হয়ে জংকুকের গান শুনছে। একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল তে। নিজেকে নিজে প্রশ্ন করলো, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এইটুকু বলতেই তের মুখে হাসি ফুটে উঠলো। কিন্তু উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি তো ওনার কেউ না। সুগা ভাইয়া তো সেদিন বললো জংকুক ভাইয়ের জীবনে নাকি কেউ আছে। তাহলে কি তার কথা ভেবেই গাইছে? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল তের। বুকের বাপাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ, না হয় এমন গান কেউ গায়।
এর মধ্যে জঙ্কুক ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জঙ্কুক ভাই সিগারেট খায়? তার জাতশত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ তে সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে জঙ্কুক ভাই সিগারেট খাচ্ছে, এটা যেন তে মানতেই পারছে না। যাকে সে এতক্ষণ মিস করছিল, তার এরকম একটা দৃশ্য দেখবে তা সে কখনো কল্পনা করেনি। জঙ্কুক ভাইয়ের প্রতি খুব রাগ হলো তের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না সে। আচমকা জঙ্কুক ভাই হাজির হলো তের সামনে। তে তখনও কান্নায় ব্যস্ত। এখানে কি করছিস? জঙ্কুক ভাইয়ের কণ্ঠ শুনে তে ভূত দেখার মতো চমকে উঠল। তের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে জঙ্কুক ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় তের শরীর কাঁপছে। কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করিস? এমনিই এসেছিলাম। জঙ্কুক আচমকা তার বাহুতে ধরে এক টানে দাঁড় করিয়ে বলল, কান্না করছিলি কেন তুই? তে উত্তর খুঁজে পাচ্ছে না, সে কিভাবে বলবে। জঙ্কুক ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। জঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সব সময় রাত বিরাতে ছাদে আসিস? এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। তাহলে আজ আসলি কেন? তে নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না। জঙ্কুক ভাই কয়েক পা এগিয়ে এর অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। জঙ্কুক ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো তের। জঙ্কুক ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দু কদম পিছিয়ে গেল তে, কিন্তু পেছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ ঠেকলো তে। থরথর করে কাঁপছে তের ছোট দেহটা, পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইলো সামনে থেকে। আচমকা জঙ্কুক ভাই দু হাতে পিলারের দুপাশ চেপে ধরলো। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো তে। জঙ্কুক ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি থেকে নাজেহাল করে দিচ্ছে। তের মনে হচ্ছে বুকের ভেতর আজ কয়েকজন একসাথে নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। জঙ্কুক ভাই হঠাৎ শীতল কণ্ঠে বলল, এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছিস, এখন দেখবো কতটা পালাতে পারিস তুই। এই কথা শোনা মাত্র তের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। তের টালমাটাল অবস্থা বুঝতে পেরে জঙ্কুক সামনে থেকে সরে গেল এবং পুনরায় শক্ত কণ্ঠে বলল, রুমে যা। জঙ্কুক তের সামনে থেকে সরে যাওয়াতে তে যেন একটু স্বস্তি পেল। তে দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে তে ডাকলো, জঙ্কুক ভাই। জঙ্কুক ভাই উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে তাকালো। তে ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ? কেন, হাঁটতে পারছিস না? ভয় লাগছে। কেন ভয় লাগছে? তেনারা যদি আমায় ধরে ফেলে? জঙ্কুক কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। জঙ্কুক তের কথায় হাসছে, ভাবতেই খুশি লাগছে তের। জঙ্কুকের হাসির শব্দে তে অবাক হয়ে তাকালো জঙ্কুক ভাইয়ের দিকে। ততক্ষণে জঙ্কুক ভাইয়ের হাসি গায়েব। এবার জঙ্কুক ভাই ঠাট্টা স্বরে বলল, তা তুই ছাদে আসার সময় কি তেনারা বেড়াতে গেছিল? জঙ্কুক ভাইয়ের এমন কথায় আহম্মকের মতো তাকিয়ে আছে তে। আচ্ছা তুই যা, আমি পেছনে আছি। তে আর কিছু বলার সাহস পেল না, অবশ্য বলবেই বা কি। দুইটা সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো তে। আবার কি হলো? জঙ্কুক ভাই, আপনি সিগারেট খান কেন? তের কথায় জঙ্কুক ভাই যেন ছোটখাটো টাস্কি খেলেন। তার জবাবদিহি কি তোকে দিতে হবে? তে এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি। এইটুকু বলেই থেমে গেল। আর তুই কি? তে একটু ভয়ে ভয়ে বলল, কিছু না। তে আর থামলো না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো জঙ্কুক ভাইয়ের দিকে। জঙ্কুক নিচে তাকিয়ে মোবাইল চাপছে। তে রুমে চলে গেল। জঙ্কুকের আরো একটি রাত কাটলো নির্ঘুম। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে জঙ্কুক সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। তে নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। জঙ্কুক ভাইয়ের এত কাছে আসা, জঙ্কুক ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে তে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবারে ভালো মন্দ রান্না হয়।
তার মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে জঙ্কুক ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে জঙ্কুক ভাই নেই, এর মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন কোনো পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। 2:30 তে বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগে চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই জিমিন আর তে গল্প করছে। কি রে, তোর হিটলার ভাইয়ের কি খবর রে? কিছু তো আর বললি না, ছবি দেখাবি বলেছিলি তাও দেখালি না। আচ্ছা, তুই কি সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস তাকে? মুখে যা বলি তার সবটাই কি সত্যি করতে পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে, একটা বাস খেয়ে এসেছি। কেন, কি হয়েছে? কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম। জঙ্কুক ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বেটার চোখ আছে তাহলে। ভালো হয়েছে, গেলি কেন তুই? 4টায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে তের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে জঙ্কুক ভাই হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শো, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। তের দিকে তাকিয়ে উচ্চ স্বরে ডাকলো, তে। তে এক পলক তাকাতেই চিনতে পারলো এটা জঙ্কুক ভাই। আবারও নতুন করে ক্রাশ খেলো সে। মনে মনে বলল, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? সেদিন তো বান্টু আর সকিনাকে ধমকে বললো কাউকে বাইকে উঠতে দিবে না, তার মানে আমাকে উঠতে দিবে না। না উঠা, ওনার বাইকে উঠতে আমার বয়ে গেছে। কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানেন। কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন, আল্লাহ আমাকে বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত তে। এদিকে জিমিন তের হাতে জাপটে ধরে আছে। জঙ্কুক ভাই এবার হেলমেট খুলে তের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, বাইকে ওঠ। তে তো ঘুরে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। জঙ্কুক ভাইয়ের কথা কানে গেল না। জিমিনও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে। আগে কখনোই এই ছেলেকে দেখেনি, তাই জঙ্কুক ভাইকে জিমিন চিনে না। তবে সুগাকে দেখেছে জিমিন, কিন্তু এই ছেলেকে থেকে বাইকে উঠতে বলছে। জিমিন থেকে আরো শক্ত করে ধরে আছে। জঙ্কুক ভাই এবার ধমকে উঠলো, এই তে, উঠতে বললাম তো। তে এবার চমকে ওঠে, গোল গোল চোখে তাকায়। পরপর দুইবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর জিমিনের দিকে তাকিয়ে আস্তে করে বলল, উনি সেই জঙ্কুক ভাই। তৎক্ষণাৎ জিমিন তের হাত ছেড়ে দিল। হয়তো জঙ্কুক ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে। তাই কয়েক পায়ে গিয়ে জঙ্কুক ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ায়। জঙ্কুক বাইক থেকে নেমে তেকে বলল, কোন দুনিয়ায় থাকিস তুই, যে ডাকলে শুনিস না? বাইকে ওঠ। তে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জঙ্কুক ভাই তাকে বাইকে উঠতে বলছে। এটাও সম্ভব? তের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল তেকে। তারপর পুনরায় বাইকে বসে আবারও তেকে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো তে। জঙ্কুকের কাঁধে হাত রাখবে কি রাখবে না তা নিয়ে দোটানায় পড়ে গেছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠছে, তারপর আবার জঙ্কুক ভাইয়ের বাইকে। জঙ্কুক যেন বুঝে নিল তের অস্থিরতা, তাই শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবি। কাপা কাপা হাতে জঙ্কুকের কাঁধে হাত রাখলো তে। এদিকে জিমিন তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে, তের বর্ণনায় কোনো ভুল ছিল না। জঙ্কুক ভাই সত্যিই অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে। তের ক্রাশ খাওয়ায় ভুল ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই বাইক স্টার্ট দিল জঙ্কুক ভাই। কিছুটা ভয়ে জঙ্কুক ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল তে। কান দিয়ে শাঁসা করে বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। তে নিবু নিবু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল শপিং মলে। তে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। জঙ্কুক ভাই ওকে শপিং এ নিয়ে আসছে। ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায়। জঙ্কুক ভাই তেকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। তের বুঝতে বাকি নেই। রবিবারে বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু তে ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া তে তো একা কখনো শপিং এ যায়নি। বড় আম্মুরাও এখন শপিং করবে না। তাই তে ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং এ গেলে কয়েকটা হিজাব কিনে নিয়ে আসবে। তে বক্স থেকে বেছে বেছে 3টা হিজাব আলাদা করে জঙ্কুক ভাইকে জিজ্ঞাসা করলো, এই তিনটে নিব? জঙ্কুক ভাই তার প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? ভাইয়া, আপাতত 24টা আছে। আপনি চাইলে আরো দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। জঙ্কুক ভাই স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের হিজাব 24টা কালারই দিন। জঙ্কুকের কথা শুনে তে তড়িৎ বেগে জঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এতগুলো লাগবে না, তিনটা হলেই হবে। তোকে কিছু জিজ্ঞেস করছি আমি? ভয়ে সিটিয়ে পড়লো তে। আর কিছু বলার সাহস পেল না।
তার কোচিং সপ্তাহে 3 থেকে 4 দিন, 2 থেকে 3টা হিজাব হলেই হয়ে যায়। 24টা নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে বোঝাবে হিটলারকে? জঙ্কুক ভাই নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হিজাবও নিল। তে মাথা নিচু করে মনে মনে শুধু জঙ্কুক ভাইকে বকেই গেল। জঙ্কুক শপিং ব্যাগগুলো হাতে নিয়ে তেকে বলল, চল। তে জঙ্কুকের মুখের উপর জিজ্ঞাসা করে ফেলল, কোথায় যাব? জঙ্কুক আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল, কোথায় যাব না যাব সেটা কি তোকে বলে যেতে হবে? তে নিজের মাথায় নিজে গাট্টা দিতে মন চাচ্ছে। সবসময় আম্মু, বড় আম্মু আর জিমিনকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত তে, তাই জঙ্কুক ভাইকেও তেমনই জিজ্ঞাসা করে ফেলেছে। জঙ্কুক ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো তে। জঙ্কুক একজনকে জিজ্ঞাসা করলো, আজকে কি নেওয়া যাবে? জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা ফিরে এসে জিজ্ঞাসা করলো, প্যাকিং করে দিব নাকি ভাইয়া? প্যাকিং লাগবে না, রেডি হলে আমায় দিন। লোকটা একজোড়া নুপুর এগিয়ে দিল জঙ্কুকের দিকে। তে উৎসুক জনতার ন্যায় নুপুর দুইটা দেখছে, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের। হঠাৎ জঙ্কুক ভাইয়ের কাণ্ডে তে কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। মানুষ যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে ফ্লোরে বসে তের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নুপুর পরিয়ে দিল। এদিকে তের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। তে জঙ্কুককে না করার শক্তিটুকুও পাচ্ছে না। তের দুপায়ে নুপুর পরিয়ে দিয়ে জঙ্কুক চেয়ারে বসে জিজ্ঞাসা করলো, দেখ কেমন লাগছে? তে তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে জঙ্কুক ভাইয়ের দিকে। জঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নুপুর দেখতে বলছি, আমায় না। পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে। জঙ্কুক ভাই দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন। তের মাথায় শুধু ঘুরছে এসব কিছু স্বপ্ন। একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে জঙ্কুক তের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। তে নিজের পছন্দ মতো কাচ্চি আর বোরহানি বলল। জঙ্কুক ওয়েটারকে ডেকে বলল, 2টা কাচ্চি আর 2টা বোরহানি নিয়ে আসুন। তে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, জঙ্কুক ভাই, আপনার কি কাচ্চি পছন্দ? আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই। তের মুখটা চুপসে গেছে। খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো। তে অবশ্য কয়েকবার চোখ তুলে জঙ্কুক ভাইকে দেখছিল, কিন্তু জঙ্কুকের সেদিকে কোনো পাত্তাই নেই। সব কাজ শেষে জঙ্কুক বাইকে উঠতে যাবে, তখনই তে জঙ্কুককে ডাকলো, জঙ্কুক ভাই। হুম। না, কিছু না। জঙ্কুক এবার সত্যি সত্যি রেগে কণ্ঠ 3 গুণ ভারী করে রাগান্বিত স্বরে বলল, তোকে হিজাব আর নুপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় ঘুরিস তা তোর নুপুরের শব্দে বুঝতে পারবো। এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে। তে আহাম্মক বনে গেল। কি না কি ভাবছিল সে। জঙ্কুক ভাই তাকে ভালোবেসে গিফট দিচ্ছে। আহা, কি সে অনুভূতি। সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল জঙ্কুক ভাই। ওঠ। তে ভয়ে ভয়ে চুপচাপ পেছনে উঠলো। এবার আর জঙ্কুক ভাইকে ধরে বসবে না ঠিক করলো। এক কথা তোকে কতবার বলতে হয় তে? ধরে বস, না হয় রাস্তায় ফেলে চলে যাব। তে ভয়ে জঙ্কুক ভাইকে ধরে বসলো। এরপর তারা চলে আসলো। বাসায় যা। তে বাইক থেকে নেমে জঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? জঙ্কুক বিরক্তি নিয়ে বলল, তুই কে যে তোকে আমায় বলে যেতে হবে কোথায় যাব না যাব? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পড় দেব। হিটলার একটা। আমি যদি হিটলার হই তাহলে তুই কি? এই যা, জঙ্কুক ভাই দেখছি শুনে ফেলেছে। তাই জঙ্কুক ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না। থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতর। জঙ্কুক নিষ্পলক চোখে তাকিয়ে আছে তের পায়ের দিকে। দুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। জঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল।